আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? এই জাতির মুক্তি চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়, বৈষম্য দূর করতে চায়। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা বারবার আন্দোলন করেছিলাম। বৈষম্য দূর করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। বৈষম্য দূর করার জন্যই পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম। বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে আমরা ভাগ হয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম। এই বৈষম্য দূর করার জন্য 53 বছর বারবার লড়াই করেছিলাম। 2024 5ই আগস্ট ব্রিটিশের বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সাকসেস হয়েছিলাম। বৈষম্য চাই না, কিন্তু 5 তারিখের পরেও বৈষম্য চলছে। দীর্ঘদিন পর্যন্ত বৈষম্য শিকার আমরা হয়েছিলাম। ব্রিটিশ থেকে শুরু করে 2024 5ই আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান। আপনারা জানেন কি জানি না, এদেশে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান, এবং তার মধ্যে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা। আজও হাজারো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে টুপি পরে ঢুকা যায় না। এখনো বাংলাদেশে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাড়ি রাখলে চাকরি হয় না। এখনো হাজার প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে বোরখা পরে ঢুকা যায় না। ইসলামী লেবাস পরে চাকরি পাওয়া যায় না। হাজার প্রতিষ্ঠানের মধ্যে নামাজ পড়া যায় না। হাজার প্রতিষ্ঠানে নামাজের সময় দেওয়া হয় না। এমনকি নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অফকৃত মুসলমানদের জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির থেকে রব্বি জিদনি ইলমা এটা সরিয়ে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম হল, সেই ইসলাম শব্দ সরিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি গড়ার জন্য ক্যালকাটার হিন্দুরা 41 বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল। গড়ার মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে ঢাকা যেন ইউনিভার্সিটি না হতে পারে, এই জন্য মিটিং হয়েছিল। অথচ সেই মুসলমান ইউনিভার্সিটিতে আজকে ইফতারি করতে দেওয়া হয় না। সেই মুসলমান ইউনিভার্সিটিতে নামাজ পড়তে দেওয়া হয় না। সেই মুসলমান ইউনিভার্সিটিতে মুসলমানরা পোশাক পরে হাঁটতে পারে না, বোরখা পড়তে দেওয়া হয় না। সে মুসলমান ইউনিভার্সিটিতে হাজারো সাবজেক্ট আছে যেখানে মাদ্রাসার ছেলেরা ভর্তি হতে পারে না। বর্তমানে আলেম ওলামা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে। ইসলাম সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে। শুধু বৈষম্য শিকারই নয়, দেখবেন অনেক রাজনীতি দলেরা বলে আপনার ইসলামপন্থী। যদি আমরা ইসলামপন্থী হই, আপনি কোন পন্থী? আমরা তো ইসলামপন্থী, আপনি কোন পন্থী? আপনি রাশিয়ান পন্থী, আপনি ভারতপন্থী, আমি আমেরিকান পন্থী, আপনি খ্রিস্টান পন্থী, ইয়াহুদি পন্থী, হিন্দু পন্থী। আমি তো ইসলামপন্থী, আপনি কোন পন্থী? পরিচয় দেন। পরিচয় গোপন করতেছেন কেন? আপনার পরিচয় কি? আপনার আসল কি? উসুল কি? মূল কি? আবার কাউকে বাংলাদেশে 92% মুসলমানদের দেশে বক্তৃতা করতে শুনি যে ইসলামের সাথে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি ঠিকই বলেছেন, ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু আপনার সাথে ইসলাম ও কোরআনের সাথে সম্পর্ক নেই। এই জন্য আপনি জানেন না। প্রিয় ভাইয়েরা আমার, বৈষম্য দূর করার জন্য
সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখছি? এই যে দেখেন, আজকে আপনার নারায়ণগঞ্জের পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, এই যে দেখেন সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার তাণ্ডব, দোকান লুটের পর জমি দখল, এই আজকের পত্রিকা, আপনাদের নারায়ণগঞ্জ পত্রিকায়। এই কারণে রক্ত দিয়েছিলাম, এই কারণে মানুষ শহীদ হয়েছিল, এই কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল, এই কারণে হাজারো আমাদের যুবক সন্তানেরা বিকলাঙ্গ হয়েছিল, অন্তত স্বীকার করেছে, হাত নাই পাও নাই, এই লুট এবং জমি দখল করার জন্য। আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়, এই মিথ্যা মামলার পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম। অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম? মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম? এর জন্য তো আন্দোলন কেউ করি নেই। শুধু নির্বাচন নির্বাচন, আমরা সবাই তো নির্বাচন চাই, নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই, সবাই নির্বাচনমুখী আমরা। কিন্তু নির্বাচন কবে দিবেন? কালকেই। হবেটা কি? আগামীকাল যদি নির্বাচন দেন, সুস্থ হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, লাভটা কি? সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবারও দখলদারি হবে, চাঁদাবাজি হবে, কালো টাকার সরাসরি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি, সংগ্রাম করিনি। আমরা কি চাই? আমরা চাই ইসলাম হুকুমাতের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে ঋষি কামার মজদুর, জেলে তাঁতি মুসি, যেখানে সাদা এবং কালো, যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যেখানে ধনী এবং গরিব শিক্ষিত মূর্খ, যেখানে পুরুষ এবং মহিলার প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য প্রাপ্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে, চাকরিজীবীরা নির্বিঘ্নে চাকরি করবে, টেলিফোনে পদোন্নতি হবে না, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হবে, যেখানে ছাত্রদের কোনো অবস্থাতে কোঠাভিত্তিক থাকবে না, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে, যেখানে প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে, বিচারকরা কাউরি ইশারায় বিচার করবে না, বরং ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করবে। এরকম বিচারনা আমরা চাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনি কি দেখেছেন? আওয়ামী লীগের আমলে কারোর জামিন হয় নাই, কিন্তু আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে সবার জামিন হয়ে যায়। এর কারণটা কি? কোর্ট তো সেই আগেরই কোর্ট, জজ কোর্ট তো সেই আগেরই জজ কোর্ট, ওখানে তো একই জজরা বসা, ওই হাইকোর্টের মধ্যে একই বিচারক বসা। তা আওয়ামী লীগের আমলে তারা জামিন দিতে পারে নাই, এখন জামিন দিচ্ছে কিভাবে? আবার অনেক আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয়েছে, তারা জামিনের জন্য মুভ করতে পারছে না, কারণটা কি? তাই বিচারক কার ইশারায় বিচার করে? সরকারের ইশারায়। এরকম বিচারক আমরা চাই না, এরকম বিচার ডিপার্টমেন্ট আমরা চাই না। বিচারকদের স্বাধীনতা চাই, বিচারকরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যেখানে কারোর ইশারায় কারোর প্রেসারে বিচার হবে না। যদি আইনের ফাঁকে সবাই মুক্তি পেয়ে যায়, আমার কোনো আপত্তি নাই, আর আইনের আওতায় যদি আমিও অ্যারেস্ট হই, আমার কোনো আপত্তি থাকার কথা না। ও চেন্নাই চিটাগাংয়ের যদি বিচারক তাকে জামিন দিয়ে দেয়, আইনের আওতায় সে জামিন পায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এরকম বিচারালয় চাই। চেন্নাই যদি আইনের ফাঁকে জামিন নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। বিচারকদের স্বাধীনতা চাই। একটা ভালো দেশ, ভালো কান্ট্রি, এর সবচেয়ে বড় মানদণ্ড কি? সবচেয়ে বড় মানদণ্ড রাস্তা না, ঘাট না, খাদ্য না, সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। একটা ভালো রাষ্ট্রের মানদণ্ড হলো বিচারালয়ের স্বাধীনতা। আমি চাই
বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। আমি চাই আমার ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে। আমি চাই আমার শ্রমিকরা স্বাধীনভাবে শ্রম দিবে এবং মালিকরা ন্যায্য প্রাপ্তি তাদেরকে যথাযথ টাইমে প্রদান করবে। কেন আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে আমার টাকার জন্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তার প্রাপ্তি দিয়ে দাও। আমি সেই জিন্দেগি দেখতে চাই, সেই সময় দেখতে চাই যখন শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না, বরং মালিকরা নিজেদের থেকেই তাদের অধিকারকে তাদেরকে দিয়ে দিবে। সেই দিন আমি দেখতে চাই। আমি চাই আমার একটা মা বোন যেন ধর্ষিতা না হয়, আমার একটা মা বোন যেন ইফতিজিমের শিকার না হয়, বাংলাদেশের মধ্যে আমার একজন মা বোনও যেন না খেয়ে না থাকে, বাংলাদেশের মধ্যে আমার কোনো মা বোন যেন অত্যাচারিত না হয়, মিসকিন এতিম সমস্ত ব্যক্তিদের জন্য পেট ভরা থাকে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার গ্রান্টি আমি চাই। আমি কি চাই? আমি চাই এদেশের প্রত্যেকটা মুসলমান ধর্ম পালন করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। আমি কি চাই? আমি চাই এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেরকম একটা দেশ আমরা চাই। আমি কি চাই? আমাদের দেশের উপরে কোনো বিদেশি শক্তি যেন আঙ্গুল তুলতে না পারে, চক্ষু তুলতে না পারে। যদি কেউ তুলতে চায় সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যতা চাই, জাতির ঐক্যতা চাই। যেরকম জাতি ঐক্য হওয়ার কারণেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম, আজকেও যদি দেশের কল্যাণে আমরা ঐক্য থাকি তাহলে ইনশাআল্লাহ দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টাও করবেন না, এই কাজ করতে গেলেন না, এটা আপনার জন্য ঠিক না। আপনারা কমাবেন, আপনি বাড়ান কেন? কমাবার কি পলিসি সেটা অ্যাডাপ্ট করেন, বাড়াবার পলিসি কেন? এটা করবেন না, ভুল করবেন। আপনি কিভাবে টাকা সংগ্রহ করবেন? চুরি বন্ধ করে দেন, ঘুষ বন্ধ করে দেন, সিন্ডিকেট বন্ধ করে দেন। যদি ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্যের দাম এমনিতেই কমে যাবে। চুরি বন্ধ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের রেমেডিস এমনি বাড়তে থাকবে। আপনি বিদেশি যারা আছে আমাদের রেমেডিস যোদ্ধা, তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রেরণ করার জন্য, ইনশাল্লাহ আমাদের অর্থনীতি চাঙ্গাও হয়ে যাবে। আপনি কি করবেন? শক্ত হাতে দেশকে পরিচালনা করবেন। এর জন্য সরকার কি বলা হয়? শাসক বলা হয়। কি বলা হয়? আপনি শাসন করবেন না, খালি আদর করবেন, আপনি সরকার চালাতে পারবেন না। মনে রাখতে হবে, আপনার নরম হতে হবে, আপনার গরম হতে হবে। আপনি শুধু নরম হবেন, মজার মজার কথা বলবেন, এনজিও কায়দায় কথা বললে দেশ চলবে না। শাসকের কায়দায় কথা বলতে হবে, নরম গরম থাকতে হবে। আপনি মনে করেন এনজিওর মতো যেরকম পার্সু করলে একজনকে নরম নরম কথা বলে পার্সু করতে হবে, এই নরম নরম কথা এদেশের মানুষকে শাসন করতে পারবেন না।